আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার যে বিষয়গুলো তুলে ধরবো, প্রথমে জানতে পারবেন এবার শেখ হাসিনা, শেখ রেহানা, জয় এবং পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জানতে পারবেন তাদের হত্যার বিষয়গুলো জানলে। সেই সাথে আরও যে বিষয়টা, এবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে কিন্তু নতুন দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদের এই হত্যা মামলার কি কি বিষয়ের উপর নির্ভর করছে তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এদিকে কোনোভাবেই কিন্তু রেহাই পায়নি সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর এবার তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আরও কি কি বিষয় উঠে আসলো এবং নিয়ে থাকছে বিস্তারিত, এবং সবশেষে জানতে পারবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক হুঁশিয়ারি বার্তা। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতকে কঠিন কিছু তথ্য তিনি দিলেন। ভারতকে কিভাবে চাপের মধ্যে ফেলে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা যায় তার সম্পর্কে কি তথ্য দিলেন তা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা মূল পয়েন্টে আসি। একের পর এক শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা হতেই যাচ্ছে এবং দীর্ঘতর হচ্ছে তাদের মামলার সংখ্যাগুলো। আন্তর্জাতিক আদালতেও তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তবে এখন যে বিষয়টা উঠে আসলো, শেখ হাসিনা, শেখ রেহানা, জয় ও পুতুলের বিরুদ্ধে হত্যা মামলা, এই বিষয়টি কি কারণে? মামলায় আরও আসামি করা হয়েছে অনেককেই। তবে রাজধানীর যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনার নামে মামলাটি করা হয়। এই মামলায় আসামিদের মধ্যে শেখ রেহানা, তার ছেলে সজীব অজিত জয়, মেয়ে সাইমা অজিত পুথি সহ 11 জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এছাড়াও আরও অজ্ঞাত পরিচয় 250 জনকেও আসামি করা হয়েছে। নিহত যুবক ফরিদ শেখের বাবা সুলতান মিয়া বাদী হয়ে মঙ্গলবার ঢাকা মেট্রো ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে মামলাটি করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে আদালত। আগামী 1 অক্টোবর অর্থাৎ 1 অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 4 জেলায় শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলন চলাকালে বিকালে 3:30টার সময় ফরিদ শেখ যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজার দক্ষিণ পার্শ্বের রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাচ্ছিলেন। শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালানোর সময় পুলিশের গুলির আঘাতে মারাত্মক জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে তিনি। আশেপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ফরিদ শেখকে মুগদা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। গুলি ফরিদ শেখের পাকস্থলীর ডান পাশে লেগে বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় মুরাদ হাসপাতালে শেখ ফরিদ গত 6 আগস্ট সকাল 11:45 দিকে মৃত্যুবরণ করে বলে জানায় মামলা উল্লেখে। এমনটাই বলা আছে। এই মামলার অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আহমেদ পলক এবং সাবেক শিক্ষামন্ত্রী হাবিবুল হাসান নফিল এবং ডিএসসির সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস, সাবেক পুলিশ মহাপরিদর্শক আরও নানা ধরনের নাম এখানে যুক্ত করা যেতেছে। এখানে ডিবি হারুনও বাদ যায়নি এবং বিপ্লব কুমারও বাদ যায়নি। এই সকল বিষয় তুলে ধরে এজাহারের নামে তাদের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। এদিকে আরও অবাক হবেন শেখ রেহানার বিষয়গুলো জানলে। তারা এই দুই বোন তারা কিন্তু একসঙ্গেই দেশ ছেড়ে পালিয়েছেন এবং মামলার অভিযোগ আরও দীর্ঘতর হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আরও তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হচ্ছে। এদিকে রক্ষা বাহিনী কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পৃথক 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন ও স্থানীয় সাংবাদিক ATM তুবার হত্যার ঘটনায় 2টি মামলা দায়ের করা হয়েছে। 19 আগস্ট সকাল 11টার দিকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিহত সাংবাদিক ATM তুবার ভাই আব্দুল আহসান মামলা দায়ের করেন। এদিকে কিন্তু কোনোভাবে বাঁচতে পারছে না ডক্টর দীপুমণি, সাবেক এই শিক্ষামন্ত্রী। তিনি একের পর এক নানা অভিযোগে অভিযুক্ত ছিলেন। তবে এবার হত্যা মামলায় অভিযুক্ত হওয়ার পর তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মুদি দোকানি আবু সাইদকে হত্যা মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী এই ডক্টর দীপুমণির 4 দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রীর আরফান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার 20 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিনের আদালতে উপস্থিতে রিমান্ড মঞ্জুর করে। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন এই রিমান্ড আবেদন করেন। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পর দীপুমণিকে শুরুতে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। এরপর শিক্ষামন্ত্রী ও সর্বশেষ সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তিনি। চাঁদপুরে দীপুমণির আত্মীয় স্বজন সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে মোহাম্মদপুর থানার করা একটি হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়েছে তাকে। আরিফ খান জয় 2014 সালের নেত্রকোনা 2 আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব পান। তবে এই দীপুমণি তার বিরুদ্ধে যে হত্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে মাত্র 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে এর আগেও অনেক অনিয়ম দুর্নীতির তথ্য
প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে কিন্তু ব্যারিস্টার সুমনও অনেক কথা বলেছে। এদিকে সাংবাদিক সুভাষ সিংহ ও নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই সাংবাদিককে সকলেই চিনেন, এই সুভাষ সিংহ। তার যে বেপরোয়া, তার বিরুদ্ধে যে কত অন্যায় অপরাধ আছে তা বলার বাইরে। রংপুরে বৈষম্য ছাত্র চলাকালে গুলিতে সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ছাড়াও সাংবাদিক সুভাষ সিংহ রায় ও সাবেক প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খানকেও আসামি করা হয়। বাদীপক্ষে আইনজীবী অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন বকুল জানান, 19 জুলাই পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গুলি চালিয়ে রাজনীতি সাজ্জাদকে নির্মমভাবে খুন করে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী পুলিশ শেখ হাসিনা, শেখ রেহানা, তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকের বিরুদ্ধে মামলা করা হয়। আসামিদের তালিকায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানও, এবং সেই সাথে এই সাংবাদিকের নামও তুলে ধরা হয়েছে এবং তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিয়ে এখন ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। এবং সব শেষে এবার জানতে পারবেন, এবার মিস্টার ওবায়দুল কাদের তিনি কিন্তু কড়া একটি বার্তা দিয়েছেন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি ফখরুলের যে আহ্বান। আইন প্রক্রিয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল। তিনি একটি বক্তব্যে তথ্য দেন, বলেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচার সরকার পতন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সেই স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। শেখ হাসিনা ভারতের থেকে ষড়যন্ত্র করছে, বিচারের জন্য তাকে আইনের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো নানা বিষয়ে তথ্য দেন। দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে ছোট করে দেখে না। শেখ হাসিনা যাদেরকে 18 লাখ কোটি টাকার ঋণের আবদ্ধ করে দিয়ে গেছে, পাচার হয়েছে প্রায় $100 বিলিয়ন। সেই হাসিনা সরকারের সব ধরনের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেছেন। নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই সরকার গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার। এই সরকারের বয়স হয়েছে মাত্র 11 দিন, আর এই কয়েকদিনে তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবিদার। সব জায়গা থেকে জঞ্জাল দূর করতে হবে, তাদের সব কাজ ঠিক করে প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেয়া একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য দরকার বলেও জানান তিনি আরো নানা ধরনের বিষয় তুলে ধরেছেন। এদিকে এই মির্জা ফখরুলের সঙ্গে ইউএর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথেও বৈঠক হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয় উঠে এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড। তিনি স্পষ্ট করে ওইখানে নানা বিষয়ের ঘটনা তুলে ধরেন। ঘটনাপ্রী বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, ছাত্র জনতার আন্দোলনের পরে রাজনীতি, অর্থনীতি সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কিভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে, তাদের পক্ষ থেকে বলা হয়েছে। কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশ যে একটা গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে দেশটাকে তুলে আনা যাবে, এই বিষয়ে ব্যাপক আলোচনা হয়। আমির খসরু বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। সুশাসন, বাংলাদেশের সব প্রতিষ্ঠানে যেভাবে ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার করে কিভাবে এগুলোকে সঠিক জায়গায় আনা যায় তা নিয়ে আলোচনা হয়। সেখানে তাদের অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে বলেন, গণতন্ত্র ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এই বিষয়টি আলোচনা হয়েছে।